তাহলে দেখ আমরা জাতীয় জরুরি অবস্থা ন্যাশনাল এমার্জেন্সি পড়েছি প্লাস স্টেট এমার্জেন্সি আমরা পড়েছি। তাহলে বল এবারে এক ছোট ছোট করে বল, এদিকে দেখ। তাহলে 352 নম্বর ধারা যখনই লাগবে জাতীয় জরুরি অবস্থা, ও কাকে নিয়ে আসবে? 358 কে নিয়ে আসবে। 358 কাকে বারণ করে দেবে? 19 নম্বর ধারাকে বারণ করে দেবে। 358 ভালোবাসে যে সে কে আসবে? 359। 359 এসে কি বলবে? 20 আর 21 বাদে সব বন্ধ হতে পারে, কিন্তু 20-21 কোনোদিন বন্ধ হবে না। আচ্ছা, 356 নম্বর ধারা যেটা জাতীয় জরুরি স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল, 356 কাকে আনবে? 355 কে আনবে, যার জন্য কি হবে? সংখ্যাগরিষ্ঠ পেতে হবে। আর একটা কাকে আনবে? 365 কে। কেন্দ্রের সমস্ত নিয়ম কানুন মানতে হবে। এই দুটো জরুরি অবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে বল? জার্মানি থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে নেওয়া হয়েছে। তাহলে বল, জাতীয় জরুরি অবস্থা আর স্টেট এমার্জেন্সি, রাজ্যে জরুরি অবস্থা বা প্রেসিডেন্ট রুল, রাষ্ট্রপতি শাসন, দুটো কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মানির থেকে নেওয়া হয়েছে। এবারে চলে আসবো আরেকটা ধারা আছে 360 নম্বর ধারা, যেটাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বা অর্থনৈতিক অচলাবস্থা। চলে দেখ, এটা খুব সহজ, এটা খুব সহজ। আজকের পড়বি, জিনিসটা বুঝে দিচ্ছি। নিজেরা যে যে জিনিসগুলো এতদিন ভুল বুঝে এসছিস বা যে যে ব্যক্তি সম্বন্ধে ভুল জেনে এসছিস, তাদের মাহাত্ম্য দেখবি ব্যাকগ্রাউন্ড অনেক বড় বড় জায়গায় থাকে। 360 ধারায় কি বলছে? ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ভালো করে বলছে, কি বলছে বল? ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। 360 ধারায় কি বলছে বল? ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জিনিসটা কি? অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক কি অবস্থা? অর্থনৈতিক অবস্থা মানে কি? যখন মন্ত্রী পরিষদ বা সংসদ বুঝতে পারবে যে দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, দেশ আর চালানো যাবে না, দেশ আর কি করা যাবে না, চালানো যাবে না, তখনই মন্ত্রী পরিষদ মানে মৌখিকভাবে রাষ্ট্রপতিকে বলবে ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা। তখন নর্মালি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি চালু হয়ে যাবে। তাহলে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি চলাকালীন কাদের মৌখিক পরামর্শ দরকার? মন্ত্রী পরিষদের। বল, মৌখিকভাবে কাদের দরকার? মন্ত্রী পরিষদ। জিনিসটা বুঝতে পারলি না তাই তো? হ্যাঁ, দেশের ধর টাকা কমে গেছে, দেশ চালাতে গেলে কি লাগে? টাকা লাগে। দেশ চালাতে গেলে প্রত্যেকটা রাজ্য সরকারের যে কর্মচারী আছে তাদের কি দিতে হয়? তো মাইনে দিতে গেলে কি লাগে? টাকার কি, টাকা ইনকাম করতে গেলে টাকার কি দরকার? উৎস দরকার। আর টাকার উৎস না থাকলে তাদের মাইনে দেবে কি করে? তার মানে এমার্জেন্সি তো জিনিসটা মাথায় ঢুকছে। এবার আস্তে আস্তে আরো ক্লিয়ার করে দেবে। রাজ্য সরকারের ইনকাম কোথা থেকে? কেন্দ্র সরকারের ইনকাম কোথা থেকে? জিএসটি, ট্যাক্স। আমি অত ডিটেলসে ভেঙে বলছি না, সমস্ত ট্যাক্স থেকে ইনকাম। সেই ট্যাক্স থেকেই সমস্ত কেন্দ্র সরকার সমস্ত রাজ্য সরকার কি দেয়? স্যালারি দেয়। কি করে? স্যালারি দেয়। এবার যদি ট্যাক্সে ইনকামই না হলো, তার স্যালারি দেবে কি করে? তাহলে দেশের যদি ইনকাম না থাকে তাহলে স্যালারিটা কোথা থেকে দেবে? তাই তো? তাহলে তুই যদি স্যালারি না দিস, তাহলে তুই যে কর্মচারীদের নিয়ে কাজ করছিস, তাহলে তোর ফার্ম বন্ধ হয়ে যাবে না খোলা থাকবে? তাহলে কি বন্ধ হয়ে যাবে মানে কি? ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি হলো। বুঝতে পারছিস না? পারছিস না? তাহলে দেশের যখন অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়, তখনই দেশ জুড়ে কি জারি হয়? আদর্শ, বুঝতে পারছি বাবু? তখন দেশ জুড়ে কি চালু হয়ে যায়? ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি। বুঝতে পারলি না? মাথায় ঢুকলো? বেরিয়ে গেছি? তাহলে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির মতো এমার্জেন্সি জাতীয় জরুরি অবস্থা বা প্রেসিডেন্ট রুলের মতো অত 2-3 1-2 পাস করাতে হয় না। কিন্তু জাতীয় জরুরি অবস্থা 6 মাস করে কতদিন যেতে পারে? ইনফিনিটিভ। রাজ্যের জরুরি অবস্থা 6 মাস করে কতদিন যেতে পারে? 3 বছর। কিন্তু ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কোনো নির্দিষ্ট দিনে কি টাকার সমস্যা মিটবে? বুঝলি, কোনো নির্দিষ্ট দিন আছে যে এইভাবে টাকার সমস্যা মিটতে পারে? তাই এর কোনো নির্দিষ্ট দিন নেই। এর কোনো কি নেই? নির্দিষ্ট দিন নেই। এটা বুঝতে পেরেছিস? নির্দিষ্ট কি নেই? দিন নেই। 60 দিনের অনুমোদন দরকার, সেটা পরে হবে, নির্দিষ্ট দিন নেই। এবারে কেসটা শোন। তাহলে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যখন হবে, তার থেকে বাঁচানোর উপায় কি?
বাঁচানোর তো কিছু উপায় আছে। আমি তো পড়লাম ফাইন্যান্সিয়াল ব্যাস ছেড়ে ছেড়ে দিলাম, বলা হবে না, আমার তো জানতে হবে এখান থেকে বেরোবো কি করে। যখন 1992 সালে আমাদের অর্থমন্ত্রী কে ছিল? মনমোহন সিং। ভালো করে বুঝবি, তখন দেশের 15 দিনের টাকা বেঁচেছিল দেশ চালানোর জন্য। কত দিনের টাকা? 15 দিনের টাকা বেঁচেছিল। মনমোহন সিং এত বড় অর্থনীতিবিদ ছিল, ওনার কাছে যখন এই ঘটনাটা জানানো হয় তখন অলরেডি আরো 3 দিন কেটে গেছে। কদিন কেটে গেছে? হাতে কদিন? 12 দিন আছে। তুই ভাব, 12 দিনের দেশের টাকা বেঁচে আছে, আর 12 দিনের যে দেশের টাকা বেঁচে আছে 12 দিন তার মানে দেশ চলবে। তাহলে সবাই কি জানে যে এই 12 দিন পরে ভারতের অবস্থা কি হবে? খারাপ হয়ে যাবে। তাহলে সেই মুহূর্তে ভারতের আক্রমণ করার জন্য কি বিদেশিরা কি করে আছে? ঝোঁকে আছে। তাহলে দেশ চালানো কতটা চারটিখানি গল্প নয়। তাহলে যদি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি চলে আসে, মানে দেশের কাছে টাকা না থাকলে দেশ কি হয়ে গেল? দেউলিয়া হয়ে যাবে। তো তোকে টাকা না থাকলে তুই কি হয়ে যাবি? দেউলিয়া হয়ে যাবি। তো তখন তো যে কেউ কিনে নিতে পারে তো, হ্যাঁ কি না? তখন তুই দুটো পয়সার জন্য লোকের বাড়ি খেতে যাবি না কাজ করতে যাবি? কাজ করতে। সিম্পল জিনিস তো। প্রত্যেকটা দেশ কিন্তু ঝেঁপে আছে ভারতবর্ষের উপর, জিনিসটাকে ইউটিলাইজ কর। কি অবস্থা! আর সেই সময় কে ছিল? মনমোহন সিং। মনমোহন সিং আনলো কি? এলপিজি ফর্মুলা, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এলপিজি ফর্মুলা কি? তখন দেশের মধ্যে দেশীয় কোম্পানি ছাড়া বিদেশি কোনো কোম্পানি ছিল না। সাপোজ মনে কর, আমি একেই বলছি, আমাদের তমসাকেই বলছি, তমসার বাড়ির কাছে এই যে মাঠটা আছে, মনে কর এটা ন্যাশনাল স্টেডিয়াম হবে। তাহলে যদি ন্যাশনাল স্টেডিয়াম হয়ে যায় তাহলে এলাকাটা কি হয়ে যাবে? ডেভেলপমেন্ট হবে। ডেভেলপমেন্ট হবে তো। স্টেডিয়াম হতে গেলে ডেভেলপমেন্ট হবে, খাবার দোকান হবে, বার হবে, রেস্টুরেন্ট হবে, অনেক কিছু বড় বড় জায়গা হবে। এবার এই মাঠের পাশে মনে করো ওদের একটা জায়গা আছে, আর ওর প্রচুর জায়গা, কিন্তু ওর টাকা নেই, যেটা দেশের সাথে তুলনা করে। দেশের সেই মুহূর্তে কি আছে? প্রচুর সম্পদ আছে, কিন্তু কি নেই? টাকা নেই। এবার কোনো একটা কোম্পানি এসে ওকে কি বললো, ঠিক আছে তোমার এই জায়গাটা আমাকে দাও, আমি একটা হোটেল করব। ও কি করবে? দেবে না? দেবে না। ও জায়গা আছে, কিন্তু ও কি হোটেল করার ক্ষমতা আছে? বুঝতে পারছি জিনিসটা কি বলছি? জায়গা আছে, ক্ষমতা আছে, ও তাহলে সেই টাকায় কি করবে? দিয়ে দিল। দিয়ে দিল। সেটাই করতে চেয়েছে মনমোহন সিং এলপিজি ফর্মুলা এনসে। বিদেশ থেকে যত কোম্পানি ছিল সেই সময় ডেকে নিয়েছে, বা তুমি এখানে ইনকাম করো, এখানে থাকো, আমাদের দেশে ট্যাক্স মাল বিক্রি করো। কাকে ডেকে আনলো? জাপান থেকে। কাকে ডেকে আনলো? এই জাপান তো, জাপান নাকি হোন্ডা কোথাকার কোম্পানি? চাইনিজ নয়। আচ্ছা যাক, শোন, হোন্ডাকে ডেকে আনলো। হোন্ডাকে ডেকে এলে কার সঙ্গে মার্চ করলো? হিরোর সাথে। হয়ে গেল কি? হিরো হোন্ডা কোম্পানি হয়ে গেল। বুঝতে পারলি না? পারলি না? হিরো হোন্ডা। ভারতের কোম্পানি কি ছিল সেই সময়? মারুতি। এর থেকে কাকে ডেকে আনলো? সুজুকি। তো জুটো জুটো কি হলো? মারুতি সুজুকি। এবার মারুতি কোন কোম্পানি? দেশের কোম্পানি। ভালোভাবে বুঝবি, দেশের কোম্পানি। এবার ও তো জানে দেশের লোক কিরকম কিপটে, কি চায় আর কি না চায়। সুজুকির সঙ্গে টাই আপ করেছে, বলে এদের যত ভালো বডি দাও না কেন গাড়ির, ঠিক আছে, এরা সারা গাড়ির বডির যে দাম হবে বলবো আমার অত ভালো বডি আমার জাওয়ানে পড়বে। তা সুজুকি কোম্পানি বলে ঠিক আছে তুমি বডি বানাও, আমি ইঞ্জিন বানাই। ব্যাস হয়ে গেল কি? মারুতি সুজুকি। তাহলে কোম্পানিগুলো বিদেশের থেকে ঢুকছে। আর দেশে ঢোকা মানে কি? দেশে উৎপন্ন হওয়া। আর দেশে উৎপন্ন হওয়া মানে কি? দেশের কর্মচারী কি করবে? কাজ পাবে। আর দেশে যখন উৎপন্ন হবে যে জিনিসগুলো স্পেয়ার পার্টস, তার জন্য খনির থেকে মাল আনবে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টও অ্যাক্টিভ হলো, হ্যাঁ কি না? তাহলে ইনকামের সোর্স বেড়ে গেল তো। মনমোহন সিং দেখ 12 দিনে দেশকে বাঁচিয়েছে। আর যখন প্রধানমন্ত্রীর পদ থেকে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদটা দিচ্ছে, সেই সময় নরেন্দ্র মোদীকে, এটা আমি কোথাও একটা শুনেছিলাম তাই বলছি, বলেছিল আমি যখন অর্থনীতি ছিলাম তখন দেশে মাত্র 12 দিনের টাকা বেঁচেছিল। আজকে সেই দেশ তোমার হাতে তুলে দিচ্ছি, যে দেশের পৃথিবীর মধ্যে কেনার ক্ষমতা 3 নম্বর। আমেরিকা, চায়না, ইন্ডিয়া। ভাব, জিনিসটা ইউটিলাইজ কর। অনেকে বলে মনমোহন সিং প্রধানমন্ত্রী চেয়ারে বসে কি করে, যে চুপচাপ থাকতো, কোনো কথা বলতো না। বলতো তো, তার ব্রেনটা কোনোদিন কেউ ভাবে না। ওই জন্য তোকে কি বললাম, এইটুকু ডেভেলপ কর, বাকি এমনি ডেভেলপ হয়ে যাবে। কি ঠিক বলছি না ভুল বলছি? একটা প্রধানমন্ত্রী কি মানে, তুই বুঝতে পারছিস একটা দেশকে 12 দিনের টাকা বেঁচেছিল, সেখান থেকে সেই দেশের কেনার ক্ষমতা এখন ক নম্বরে? 3 নম্বরে। যে কোনো কাউকে কিনে নিতে পারে, এতটা জায়গায় পৌঁছে দিয়েছে। তাহলে সেই দেশ কোনোদিন গরিব হয়? তাহলে বাদ দে, বল বল। আচ্ছা এবার চলে আসি পড়ায়। যাই হোক, তাহলে স্টেট এমার্জেন্সি, এই ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হলো, এটা তো একটা গল্প করে বোঝালাম পড়াটা। কি করবে তখন? তখন কি করবে? যেই ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হবে
তখন কি করে প্রত্যেকটা যে গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, ভালো করে শোন, গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, সেই গভর্নমেন্ট এমপ্লয়ীদের মাইনে কেটে নেবে, তাহলে টাকা বাঁচবে কিছু, হ্যাঁ কি না? শুধু রাষ্ট্রপতির মাইনে বাদ, উইদাউট এক্সেপশন অফ প্রেসিডেন্ট। তাহলে কি বল, প্রেসিডেন্ট বাদে যত জনের মাইনে আছে সেই সময় কি নেওয়া হবে, কেটে নেওয়া হবে। প্রেসিডেন্টের মাইনে কাটা হয় না কেন? প্রেসিডেন্ট হচ্ছে ভারতবর্ষের 1 নম্বর পদ। যদি বিদেশি জানতে পারে যে রাষ্ট্রপতির মাইনে কেটে নিয়েছে ওই দেশের সরকার, তাহলে এটা কি সম্মানজনক? তাহলে এটা সম্মানজনক লাগবে না অসম্মানজনক লাগবে? সিম্পল তুই শুনে ভাব, আমাদের মনে কর থানার যে বড়বাবু আছে, খবর হলো থানার বড়বাবু হাফ মাসের মাইনে দেয়নি, হ্যাঁ কি না? এটা অসম্মানজনক লাগবে তো বিদেশের চোখে। এই কারণে রাষ্ট্রপতির মাইনে কাটা হয় না, কিন্তু যত গভর্নমেন্ট এমপ্লয়ি আছে প্রত্যেকের মাইনে কি হয়ে যায়, কাটা হয়। এই বলে নয় যে 100 টাকা মাইনে হলে 90 টাকা কাটা হয়, কিছু টাকা কাটা হয়। সঙ্গে কি বাড়ানো হয়, প্রত্যেকটা জিনিসের উপর কি বাড়ানো হলো, ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়। তাহলে তুই যে জিনিসটা 10 টাকা দিয়ে কিনছিস তার জন্য 2 টাকা ট্যাক্স 12 টাকা দিতে হচ্ছে, সেই জিনিসটা এখন আরো 5 টাকা বেশি দিতে হবে। তার মানে দেশের ইনকাম এলো না, এলো না? তাহলে ভাব সংবিধান কিভাবে তৈরি, দেয় কি মানে টেকনিক গুলো ধরতে পারছিস, যে বাঁচানোর উপায় বার করে রেখেছে। তাহলে কি বল, গভর্নমেন্ট যত এমপ্লয়ি আছে তাদের মাইনে কি দেওয়া হবে, কমিয়ে দেওয়া হবে। আর ট্যাক্স কি করা হবে, বাড়িয়ে দেওয়া হবে। ট্যাক্স কি করা হবে, বাড়িয়ে দেওয়া হবে। তাহলে বুঝতে পারছি না? তা এইভাবে করলে তবে তুই ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি থেকে আস্তে আস্তে বেরোতে পারবি। কিন্তু এতটা মাইনে কমিয়ে দেওয়া হয় না, কারণ কি? এবার বলতো, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের তো মাইনে কমিয়ে দেওয়া হলো, আর যারা প্রাইভেট জব করে তাদের কি হবে? হ্যাঁ, কেন কেন? এই হচ্ছে তোরা বুঝতে পারিসনি জিনিসটা, বোঝ। যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে জিনিসপত্র কেনার উপর ছাড় আছে তো, কিছু কিছু জায়গায় যাদের ক্যান্টিন আছে ছাড় আছে তো, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে ছাড় আছে, ছাড় আছে কি? তাদের জন্য কিন্তু ট্যাক্সটা, তাদের জন্য এই ট্যাক্সটা। আচ্ছা, প্রাইভেট কোম্পানি কেন মাইনে কমাবে বল? প্রাইভেট কোম্পানি মাইনে কে দেয়, গভর্নমেন্ট দেয়? কে দেয়? প্রাইভেট দেয়। তো ওর মাইনে কে কমাবে? ওর কোম্পানি মাইনে কেন কমাবে? ওর কোম্পানি তো প্রোডাকশন করছে, ওর কোম্পানি তো প্রোডাকশন করছে মানে কি, কেউ না কেউ কিনছে তো, তাহলে ট্যাক্স বেশি দিয়ে কিনছে তো, তাহলে ইনডাইরেক্টলি তো ওকে মাইনে দেওয়া দরকার। বুঝতে পারলি না পারলি না? জিনিসটা বোঝাতে পেরেছি না পেরেছি? তাহলে ওর মাইনে কাটা হয় না, কোনো প্রাইভেট ব্যক্তির মাইনে কাটা হবে না। বা ধর তোর ব্যাংকে 10 লাখ টাকা আছে, কেটে নেবে? হ্যাঁ, ধর দেশ জুড়ে ফাইন্যান্সিয়াল, না দেশ জুড়ে মনে কর, এদিকে দেখ, দেশ জুড়ে মনে কর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, প্রত্যেকের ব্যাংকে, যাদের ব্যাংকে এত লাখ টাকার উপর আছে এত % টাকা কেটে নেওয়া হবে, এটাই করতে পারে? কেন করতে পারবে না? কেন করবে না? কারণ শোন, কারণ সরকারকে বাঁচাতে গেলে সাধারণ মানুষের ভোট দরকার। গল্প কেন করছিস? সরকারকে বাঁচাতে গেলে সাধারণ মানুষের কি দরকার, ভোট দরকার। যদি সবার টাকা কেটে নেয় ও আর থাকবে? তুই তো ইকোনমিক্সে ঢুকে যাচ্ছিস। ও কথা বলা হয়েছে, সুদ কমিয়ে দেওয়া জিনিসটা আলাদা, তোর টাকাটা তোর আছে তো, সেটা ইম্পর্টেন্ট না ওটা কেটে নেওয়া ইম্পর্টেন্ট? ঠিক আছে, জিনিসটা বুঝতে পারলি তো? তা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির সময় এইভাবে জিনিসটাকে কন্ট্রোল করায়। আজ পর্যন্ত ভারতবর্ষে কোনোদিন ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি করা হয়নি। তাহলে বল, দেশ ভারত গরিব, ইজ ইন্ডিয়া পুয়ার? কোনোদিন না। মনমোহন সিং এর কথাটা শুনে ভালো লেগেছে? উনি কি করতে পারে বুঝতে পেরেছিস? আর কোন প্রধানমন্ত্রী পারেনি। উনি যে জায়গাটা দেশকে পৌঁছে দিয়ে গেছে আর প্রধানমন্ত্রী পারেন। তখন অর্থমন্ত্রী ছিল, হ্যাঁ, ফাইন্যান্স মিনিস্টার। ওই জন্যই তো উনি রাজ্যসভার মেম্বার হয়ে ওনাকে প্রধানমন্ত্রী করা হয়েছে, ওই পদটাকে দেওয়া হয়েছে, দেশটাকে যেখান থেকে তুলে এনেছে। বল, এদিকে দেখ, আমি পড়াটা কমপ্লিট করি, ঠিক আছে? এই পড়ার বাইরে কোনো প্রশ্ন করিস না, আমি যখন বসবো তখন করবি, ঠিক আছে? তাহলে বল, বুঝতে পারলি? আচ্ছা, কাদের কাজ? রাষ্ট্রপতি ছাড়া সবার মাইনে কেটে নেওয়া হয়। এবার রাষ্ট্রপতি তো এটা করানো গেল, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বেশি কিছু নেই, 360 নম্বর ধারা আছে, এর পিছনে কেউ নেই, টাকা পয়সার সময় দেখবি কেউ পাশে থাকবে না, ওই জন্য এর পিছনে কোনো আর্টিকেল নেই। এবারে একটা সিম্পল জিনিস তোদেরকে বলে দিচ্ছি, ভালো করে বোঝ, ঠিক আছে? রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা,
পড়া হয়ে গেল। এবার রাষ্ট্রপতির কিছু ব্যক্তিগত ক্ষমতা আছে বা রাষ্ট্রপতিকে সম্মান দেওয়ার জন্য কিছু জিনিস রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। যেমন রাষ্ট্রপতিকে বলা হয় কি ভারতবর্ষের প্রথম কি বল নাগরিক, ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, এটা বলছে। রাষ্ট্রপতিকে কি বলা হয়? ভারতবর্ষের প্রথম নাগরিক বলা হয়, ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। আর কি একটা আছে, আচ্ছা, ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। রাষ্ট্রপতির বিল্ডিং কোথায়? দিল্লিতে। দিল্লিতে রাষ্ট্রপতির যে বিল্ডিং সেটা কোথায়? দিল্লিতে। সেই বিল্ডিংটার নাম কি? এদিকে দেখ, এদিকে দেখ, যেটা বলছি সেটা শোন। আমি এই পিঁয়াজি গুলো একদম পছন্দ করি না। এদিকে দেখ, তাহলে রাষ্ট্রপতি যে ঘরটা তার নাম কি? রাষ্ট্রপতি ভবন। সেখানে কটা রুম আছে? কটা রুম আছে? 340টা। হিসেব মতো আরাবল্লী পাহাড়ের একটা অংশের নাম হচ্ছে, ভালো করে দেখ, রায়সিনা হিল। তাহলে আরাবল্লী পাহাড়ের একটা নাম কি হচ্ছে? রায়সিনা হিল। সেই রায়সিনা হিল পাহাড়ের উপরেই, পাহাড় মানে ছোট, বেশি উঁচু উঁচু ভাবিস না, সেই উপরেই কি আছে? রাষ্ট্রপতি ভবন আছে। বুঝতে পেরেছিস না পারিস? রাষ্ট্রপতি ভবন আছে, বুঝতে পেরেছিস তো? আচ্ছা, এবার দেখ, তাহলে আমি তখন একবার বলে দিলাম, রাষ্ট্রপতি যদি রিটায়ারমেন্ট হয়ে যায়, রিটায়ারমেন্টের পরে ভারতবর্ষের যে কোনো জায়গায়, যে কোনো শহরে সে কি পাবে? একটা বাংলো পাবে। ভারতবর্ষের যে কোনো জায়গায় সে কি করতে পারে? বাংলো পাবে। ঠিক আছে, তা লিখছি, জাস্ট বলে দিচ্ছি, রাষ্ট্রপতি রিটায়ারমেন্টের পরে যে কোনো শহরে সে বাংলো পেতে পারে। টপ রাষ্ট্রপতি কে ছিল? এপিজে আব্দুল কালাম। বললাম কি, উনি রাষ্ট্রপতির চেয়ারে বসে রাষ্ট্রপতির চেয়ারকে পদমর্যাদায় বাড়িয়ে দিয়েছে। কেউ যদি রাষ্ট্রপতি হয়, আমরা কি বলি? ও রাষ্ট্রপতি, আমরা ওই ব্যক্তিটাকে বড় ভাবি, কিন্তু চেয়ারকে বড় করতে করেছে কে? যে ওই চেয়ার আমরা বলতে পারি এত তো রাষ্ট্রপতি এসে বসছে, আমরা বেস্ট কাকে বলবো? এপিজে আব্দুল কালাম। তাহলে যে ভালো তাকে ভালো বলতে হবে, তাই তো? রাষ্ট্রপতি চেয়ার বসুন। এবার বলি শোন, রাষ্ট্রপতি ভবনে একটা ছোট মতো নকশা এঁকে তোদের দেখায়, পূর্ব পশ্চিম জিনিসটাকে দেখ, জাস্ট আইডিয়া করবি, ঠিক আছে? কিন্তু ভুলভাল আঁকা হলে হাসবি না। এই জিনিসগুলো সব বোঝার আছে। রাষ্ট্রপতি ভবন কিরম দেখ, মনে কর এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন। এটা উপর থেকে দেখ, গ্রাফিক্স কর, গ্রাফিক্স করে মনে কর, উপর থেকে দেখ, জিনিসটা বুঝতে পারবি। এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন। এটা কি বললাম? প্রেসিডেন্ট হাউস। এখানে কটা ঘর আছে? 340টা ঘর। এর সামনে যে রাস্তাটা আছে, ভালো করে বুঝবি, এর সামনে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটার আগে নাম কি ছিল? রাজপথ। ভালো করে বুঝবি, এর নাম কি ছিল? রাজপথ বা কিংস ওয়ে। রাজপথ কেন ছিল? তখন তো মুঘল রাজারা ছিল, সেই থেকে মুঘল রাজারা বলছি না, মানে যখন রাষ্ট্রপতি ভবন হয়েছিল রাজারা ছিল, বা আগে বিভিন্ন দেশে কারা শাসন করে? রাজা শাসন, ওই জন্য রাজপথ হতো। কিন্তু রাষ্ট্রপতির কাজ কি? দেশের জন্য কাজ করা, সেই জন্য ওই রাজপথ কথাটা তুলে দিয়ে এটাকে করা হয়েছে কর্তব্য পথ। কি হচ্ছে বল? পথ। তাহলে রাষ্ট্রপতি ভবন এই নর্থ ইস্ট মনে করবি, ইস্ট ওয়েস্ট না ঘুরতে যেতে পারিস, আমি যেরকম বলে দিচ্ছি পর, মনে হবে, ইমেজিন করলে মনে হবে আমি ঘুরতে গেছি। তাহলে বল, রাষ্ট্রপতি ভবনের সামনে কি আছে? কর্তব্য পথ। এই কর্তব্য পথ যার ভিতর থেকে গেছে সেটা হচ্ছে আমাদের, ভালো বুঝবি, ইন্ডিয়া গেট এরকম কানেক্ট আছে এর উপর থেকে। তাহলে রাজপথের সামনে তাহলে কি আছে? ইন্ডিয়া গেট। জাস্ট আইল জি লিখে ছেড়ে দিচ্ছি। কি বললাম? রাষ্ট্রপতি ভবনের কি আছে? ঠিক ইন্ডিয়া গেট। তোর কিছু বলতে হবে না, তুই ইমাজিন কর পূর্ব পশ্চিম কোন দিকে। তাহলে ইন্ডিয়া গেটের কোন দিকে রাষ্ট্রপতি ভবন? কত কমন জিনিস, হ্যাঁ কিনা? রাজপথের কোন দিকে ইন্ডিয়া গেট? পূর্ব দিকে, সিম্পল জিনিস। এই ইন্ডিয়া গেটের সামনেই একটা মেমোরিয়াল আছে যার নাম হচ্ছে ওয়ার মেমোরিয়াল। ভালো করে বুঝবি, এই জায়গাটা খুব প্যাথেটিক জিনিস, হাসবি না কেউ, খুব প্যাথেটিক জিনিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজরা যে সমস্ত ভারতীয় সৈন্যদের নিয়ে গেছিল এবং যারা শহীদ হয়, তাদের প্রত্যেকের নাম ইন্ডিয়া গেটে লেখা আছে।
কি বললাম, বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত শহীদরা, এই নাগরিকরা কি হয়ে যায়, শহীদ হয়, তাদের প্রত্যেকের নাম কোথায় আছে? তাদের প্রত্যেকের নাম হচ্ছে ইন্ডিয়া গেটে আছে, তাদেরকে সম্মান দেওয়ার জন্য, কারণ তারা কি ছিল, ভারতীয় ছিল। বুঝতে পারলি? ঠিক তেমন মোদী সরকার এসে ভাবলো যে শহীদ কি শুধু দেশের মানে স্বাধীনতার আগে হয়েছে, স্বাধীনতার পরে অনেকে শহীদ হয়েছে। স্বাধীনতার পরে যারা শহীদ হয়েছে তাদের নাম নোটিফাইড করার জন্য, তাদেরকে স্মরণীয়, আগে কি হতো, শহীদ মারা গেলে রেজিস্টার খুলে দেখা হতো কি হতো, সেই তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য এই ওয়ার মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে স্বাধীনতার পরে যারা শহীদ হয়েছে তাদের জন্য। বুঝতে পারলি না পারলি না? স্বাধীনতার পরে যারা শহীদ হয়েছে তাদের জন্য। আর এগুলো হয়তো পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না, কিন্তু জেনে রাখ, জিনিসটা আমার মনে হয় ভালো লাগবে। ইন্ডিয়া গেটে কাদের নাম দেওয়া আছে? স্বাধীনতার আগে না, বিশ্বযুদ্ধে যারা অ্যাটেন্ড করেছে তাদের নাম দেওয়া আছে। আর স্বাধীনতার পরে যারা শহীদ হয়েছে তাদের নাম কোথায় দেওয়া আছে? খুব আশ্চর্যজনক বিষয়, ওয়ার মেমোরিয়ালটা কিছু অংশ বা কিছুটা জায়গা এখন ফাঁকা পড়ে রয়েছে। কেন বলতো? ভাব, এই জিনিসগুলো ফিল কর। কেউ না কেউ দুদিন পরে ওখানটায় যাবে দেশের জন্য প্রাণ দিয়ে। জিনিসগুলো ফিল কর, হাসি ঠাট্টা মজার থেকে এইসব জিনিসগুলো একটু ভাববি, দেখি ভালো লাগবে। তোর জন্য তো ইন্ডিয়া গেট আছে তো গাধা। হ্যাঁ, তার জন্যই তো ওয়ার মেমোরিয়াল। ওয়ার মেমোরিয়াল কি বলছি তাহলে? কি ইন্ডিয়া গেটে কি বললাম? বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত ভারতীয়রা মারা গেছে, এখনকার জন্য এটা করা হয়েছে তো ওয়ার মেমোরিয়াল। বললাম তো স্বাধীনতার পরে এটা মোদী সরকার এসে করেছে। বুঝতে পেরেছিস? এবার দেখ, এর ঠিক পিছনেই আছে, ভালো করে বুঝবি, এর ঠিক পিছনে আছে কি, মুঘল গার্ডেন। কি আছে? ভালো করে বুঝ, হাসি লাগবে। মুঘল গার্ডেন, মুঘল গার্ডেন, মুঘল সরাই গার্ডেন। বুঝতে পেরেছিস? মোটামুটি গাছপালা আছে, জঙ্গল টাইপস এর ফাঁকা ফাঁকা। এর থেকে ঠিক 3-4 কিলোমিটার চলে যাবি, তিহার জেল। কি আছে? তিহার জেল। কাকা কোথায় আছে? তবলা বাজক অনুব্রত কোথায় আছে? তিহার জেল। দেখেছিস কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? সব দেখ পাশাপাশি। দিল্লির এই সমস্ত জায়গাটার মধ্যে, ঠিক আছে, এই দিল্লিতে যে জায়গাটা এগুলো আছে, এগুলো মানে বেশি নয়, ওই 6-7-10 কিলোমিটার, মানে অতটাও নয়, 5-6 কিলোমিটার মধ্যে এই সব বিল্ডিং। ঠিক আছে, এবার তুই বলতো এপারটা কি, এপারটা কি, কোন সাইড? ওই জন্য এটাকে বলা হয় নর্থ ব্লক। জাস্ট এই জিনিসটা বুঝে নে, গল্প করিস নি। আর এটাকে বলা হয় সাউথ ব্লক। তাহলে কোনো ডাউট আছে? দেখ, কোনো ডাউট আছে? এই এরই আশেপাশে 500-600 বা 1 কিলোমিটারের মধ্যে সমস্ত সরকারি অফিস, জল দপ্তর, আধার কার্ড দপ্তর, বায়ুসেনা দপ্তর, গাধা একটা আর কি। তা আমি কি এর ভেতরে আঁকতে পারবো বড় বড় করে? এটা কি ছিল আগে? কি ছিল? পার্লামেন্ট। পার্লামেন্ট, এটা নর্থ ব্লকটা মুছে দিচ্ছি। পার্লামেন্টের পাশে নতুন বিল্ডিং করা হয়েছে ত্রিভুজাকৃতি, তাই তো? বোঝা গেল? এখানে বোঝা গেল কি দেখা যাচ্ছে? এটা কি? পরমাণু দপ্তর। মানে এইটাকে ট্রান্সফার করে এখানে আনা হচ্ছে, নতুন করা হচ্ছে। এবার দেখ, পরমাণু দপ্তর আছে, মানে এবার পার্টিকুলার কোন দপ্তরটা কোথায় আমি জানি না। তাহলে সমস্ত সরকারি অফিস কোথায়? সমস্ত সরকারি অফিস কোথায়? মানে তোদের আজকের একটা জিনিস শুনলে তোরা অবাক লাগবে, সমস্ত সরকারি অফিস কোথায় আছে? দিল্লিতে। মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পুরো সমস্ত সরকারি অফিস কোথায়? দিল্লিতে আছে। আর এই যে রাষ্ট্রপতি ভবন, আর এই যে টোটাল গ্রাফিক্সটা তৈরি করেছিল কে? লুটিয়েন্স এন্ড বার্কার। লুটিয়েন্স আর বার্কার। ভালো করে দেখ, কি বললাম? লুটিয়েন্স বার্কার। তো দাঁড়া, এটা প্রশ্ন। রাষ্ট্রপতি ভবনের নকশা কে তৈরি করেছিল? কে তৈরি করেছিল? লুটিয়েন্স। হ্যাঁ, এডুইন লুটিয়েন্স আর হারবার্ট বার্কার। ভালো করে দেখ, বার্কার, ভালো করে বুঝবি এই জায়গাটা বোঝ, ভালো করে বার্কার। তাহলে কি বলছে? লুটিয়েন্স এন্ড কি বার্কার। এই জন্যই বলা হয় এই জায়গাটা কি, যেহেতু সরকারি ভবন, আমি কোনো কর্মচারী বা কারোর নামে বলছি না, যেহেতু সব থেকে দুর্নীতি হয় কোথায়? টাকা পয়সা চুরি চামারি হয় কোথা থেকে? হ্যাঁ, সরকারি জায়গা থেকে। 2 নম্বরই ভাবে
দু নম্বর বিভাগ চুরি হয় সরকারি জায়গা থেকে, ঠিক আছে, ঘাবলা হয়। আর সমস্ত সরকারি দপ্তর কোথায়? এই জন্য এই টোটাল এরিয়াকে বলা হয় লুটিয়ান্স এরিয়া। লুটিয়ান্স ইন্টারনাল বুঝতে পারছি না বাড়িনি, লুটিয়ান্স ওটা নয়, জাস্ট নামের সাথে মিল করানোর জন্য বললাম। তাহলে রাষ্ট্রপতি ভবনের নকশা কে করেছে বল? এডউইন লুটিয়ান্স আর হারবার্ট বার্কার। জিনিসটা বুঝতে পেরেছিস? সমস্ত সরকারি দপ্তর এখানটায় এইভাবে মোটামুটি চলছে, সমস্ত সরকারি দপ্তর। তাহলে বুঝতে পেরেছিস? হ্যাঁ, পড়লে তবে তো ভালো লাগবে। পরীক্ষায় তো পেয়েছি 17। তমসা, তুই অন্য কোনো কম্পিটিটিভ টিচারের কাছে 1 মাস পড়তে যা, গেলে কোন কম্পিটিটিভ যে কোনো জায়গায় যে কোনো সাবজেক্টের টিচারের কাছেও যা। তোর কি ঘোরার জন্য এগুলো? সরকারি অফিসে তুই ঘুরতে কি করতে যাবি? দাঁড়া, আর একটা জিনিস বলে দিই, এই লাস্ট এর সাথে ধরিয়ে দি। দেখ দেখ, না ঠিক আছে, আমি যদি রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতাটা পড়াবো, 72 নম্বর আর্টিকেলস করাইনি তো? কোনটা বল? আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলে তাহলে ওটা আমি করে দিচ্ছি। এদিকে দেখ, চুপ কর। দুটো মামলা হয় কোর্টে। কি কি মামলা? একটা হয়, এই দেখ, ঠকঠক করিস না বেশি, যেগুলো জানিস না ফটফট করিস না। একটা ফৌজদারি মামলা হয়, একটা দিওয়ানি মামলা হয়। একটা কি ফৌজদারি আর একটা কি দিওয়ানি মামলা হয়। ফৌজদারি মামলা কি? ক্রিমিনাল অ্যাক্টিভিটি। কি বললাম? ক্রিমিনাল অ্যাক্টিভিটি। মার্ডার করে দেয়া, বুঝতে পারলি? চিন্তাই করে দেয়া, কাউকে মারা, রেপ করা, এগুলো সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটি। বুঝতে পারলি না? আর দিওয়ানি মানে কি? টাকা পয়সা সংক্রান্ত। ওর কাছে জমি কিনেছি, আমার টাকা দেয়নি, চালাচ্ছে, ঠিক আছে, ও আমার সুদে 50,000 টাকা নিয়েছিল, আমার এখন ফেরত দেয়নি, ঠিক আছে। তাহলে টাকা পয়সা সম্পর্কে, জায়গা জমি সম্পর্কে যত সমস্ত কেস আছে কোথায় লড়বে? দিওয়ানি করবে। কিন্তু সমস্ত যত ক্রাইম ক্রিমিনাল সেটা কি? ফৌজদারি। রাষ্ট্রপতি যেহেতু ভারতবর্ষের 1 নম্বর ব্যক্তি, তাই রাষ্ট্রপতির উপর কোনো ফৌজদারি মামলা করা যায় না। কি বললাম? রাষ্ট্রপতির কোনো মামলা করা যায় না। কেন করা যায় না? ধর রাষ্ট্রপতি কোন একটা কিছু ক্রাইম করেছে, 72 নম্বর আর্টিকেল কার কাছে? 72 নম্বর আর্টিকেল কে ইউজ করে? তো ওর ক্ষমা কে ক্ষমা করে দেবে? ও নিজে, আমার নাম দিতে ক্ষমা, তুই ক্ষমা, ও নিজেই লিখবে যে আমার নাম এই, আমার বাবার নাম এই, গ্রাম এই, আমি এখন রাষ্ট্রপতি, আমি আমাকে ক্ষমা করছি। ওই জন্যই তো মামলা করা যাবে না। তোর কি জন্য এটা করেছে? এই কথাটা আমি বলেছি কি, পড়া পুরো কমপ্লিট হবে তারপর প্রশ্ন করবি, তার আগে কোনো প্রশ্ন নয়। ওই জন্য বেশি চুপচাপ থাক। তাহলে ওর রাষ্ট্রপতির উপর কোনো ফৌজদারি মামলা করা যাবে না। কিন্তু মনে কর কারো কাছে 50,000 টাকা নিয়ে পাইলেছি রাষ্ট্রপতি, তখন দিওয়ানি মামলা করা যায়। তখন কি করা যায়? দিওয়ানি মামলা করা যায়। এবার রাষ্ট্রপতি যখন রিটায়ার হয়ে যায়, তারপরে তুই রাষ্ট্রপতির উপর ফৌজদারি মামলা করতে পারবি, দিওয়ানি মামলা করতে পারবি। ধর রাষ্ট্রপতি 5 বছরে কোনো ক্রাইম করেছে, কিন্তু তোরা সাংবিধানিক ভাবে জানলি কি রাষ্ট্রপতির উপর কোনো ফৌজদারি মামলা করা যায় না, কারণ ও নিজেকে কি করবে? ক্ষমা করবে। তোকে একটু অপেক্ষা করতে হবে। যেই 5 বছর হয়ে গেল, তুই কি করতে পারবি? তখন সাধারণ মানুষের মতো ফৌজদারি মামলা করা যাবে, দিওয়ানি মামলাও করা যাবে। তাহলে বুঝতে পারলি না? পারবি না? তাহলে রাষ্ট্রপতির উপর কোন রকম কোনটা করা যায় না? ফৌজদারি মামলা করা যায় না, কিন্তু দিওয়ানি মামলা করা যায়। আর একটা আছে বিশেষ পাওয়ার, এই লাস্ট টপিক আজকে। ধর কোনো কারণে কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠ পেল না। কিরকম? মনে কর কেন্দ্রের কতগুলো সিট? 545টা। আমি 545টা দিচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। 100টা সিট আছে। কটা সিট আছে? 100 সিট। কেউ যদি 50% বেশি পায়, তার মানে ধর 51টা, মানে 50% + 1, তার মানে 51 হয়তো 51টা পায়। তাহলে সে কি করে? কেন্দ্র সরকার মন্ত্রী পরিষদ গঠন করে। কেন্দ্র সরকার আর কি করে? মন্ত্রী পরিষদ গঠন করে। কিন্তু মনে কর কেউ 50% পেল না। ভালো করে দেখ, কেউ পেল, এ ধর A B C,
ধর এই তিনটে দল আছে, এ পেলো ধর 40টা ভোট, এ পেলো ধর 30টা ভোট, আর এ পেলো 30টা ভোট। তাহলে 50% কভার করেছে কি? সাংবিধানিক রুলস ফলো করেছে কি? তাহলে কি সে যতই 40টা করুক না কেন, তাকে 40 মানে বেশি, তাকে কিন্তু পদ দেওয়া হবে না। কারণটা বোঝ, ভালো করে বুঝবি। শরীর খারাপ লাগছে, ভালো লাগছে না। দেখ, তাহলে 40 নম্বর, 30 নম্বর আর 30 নম্বর, এখানে সাংবিধানিক পদ কি করবে? যেহেতু 50% কভার করেনি, তাই প্রধানমন্ত্রী করা যাবে না। তখন রাষ্ট্রপতি চাইলেই এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে প্রাইম মিনিস্টার করতে পারে। এটা কার মতে ইচ্ছা, কার পাওয়ারটা দেওয়া আছে? তাহলে রাষ্ট্রপতি চাইলে এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে কি করতে পারে? প্রাইম মিনিস্টার করতে পারে। এবং যাকে প্রাইম মিনিস্টার করবে তাকে বলে দেবে যে আগামী 30 দিনের মধ্যে তোমার রাজনৈতিক দলকে 50%-এর উপর সিট পেয়ে দেখাতে হবে ফের। বুঝতে পারলি না? পারলি না? আগামী 30 দিনের মধ্যে, এটা হচ্ছে রাষ্ট্রপতি একটা ক্ষমতা, যখন কোনো সংখ্যাগরিষ্ঠ পাবে না, দেশ চালানোর জন্য প্রধানমন্ত্রী দরকার, তো তাহলে যে কোনো একজনকে কি করলো? প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার করার পরে কি বললো? আগামী 30 দিনের মধ্যে তোমার রাজনৈতিক দলকে কভার করে দেখাবে। বুঝতে পারলি? বন্ধ করে দে সমস্যা। হ্যাঁ।